আসসালামু আলাইকুম, ডেলিসিয়াস বাংলা ফুডে সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে 3টি ফ্লেভারের কেক তৈরির রেসিপি শেয়ার করব। রেড ভেলভেট, ভ্যানিলা এবং চকলেট ফ্লেভারের কেক তৈরি করে দেখাবো। কেকের বেস তৈরি করা, কেকের ক্রিম তৈরি করা এবং কেকের ডেকোরেশন সহ আজকের রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। যারা কেক তৈরিতে একেবারেই নতুন, শুধুমাত্র এই একটি ভিডিও দেখে কিন্তু কেক তৈরি করা শিখে যেতে পারেন। কেক তৈরি করার প্রথম থেকে একদম শেষ পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো প্রথমেই আমি রেড ভেলভেট কেকটা তৈরি করে দেখাচ্ছি। রেড ভেলভেট কেকের বেসটা তৈরি করার জন্য সবার প্রথমে একটা বাটিতে নিয়ে নিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ লিকুইড মিল্ক। এবার এখানে নিয়েছি 1 ফালি লেবু। এবার লেবুর রসটা এখানে চিপে দিয়ে দিব। আপনারা চাইলে এখানে লেবুর রসের পরিবর্তে হোয়াইট ভিনেগারটা ব্যবহার করতে পারেন। এবার একটা চামচ দিয়ে লেবুর রসটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এরই মধ্যেই তৈরি হয়ে গেল খুব সহজেই বাটার মিল্ক। এবার এই বাটার মিল্কের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ রেড ফুড কালার। এখানে আমি রেডম্যানের রেড ফুড কালারটা ব্যবহার করছি। এরপর একটা চামচ দিয়ে বাটার মিল্কের সাথে মিশিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা লাল টুকটুকে কালার চলে এসেছে। অনেকেই ভাবেন কালারটা একটু বেশি দেওয়াতে হয়তো বা কেকটা খেতে তিতা লাগবে, কিন্তু এই ধারণাটা কিন্তু একদমই ভুল। কেকটা খেতে একটু কিন্তু তিতা লাগবে না। যাই হোক, মিশ্রণটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। এবার এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার কেকের মধ্যে যে শুকনো উপকরণগুলো দিব সেগুলো চেলে নিতে হবে। তার জন্য একটা বাটির উপরে একটা চালনি নিয়ে নিয়েছি। এবার এখানে নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণে ময়দা। এবার এখানে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার। আমি এখানে মালয়েশিয়ান ব্র্যান্ডের কোকো পাউডারটা ব্যবহার করেছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, 1/4 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি বেকিং সোডা। যেহেতু এই কেকটার মধ্যে লেবু দেওয়া হচ্ছে তাই এখানে কিন্তু বেকিং সোডাটা ব্যবহার করা যাবে। এরপর সব শুকনো উপকরণগুলোকে ভালো করে চেলে নিতে হবে। এই উপকরণগুলোকে 2 থেকে 3 বার চেলে নিলে ভালো হয়। আমি অফ ক্যামেরায় আরো একবার চেলে নিব। মিশ্রণটা চেলে নেওয়া হয়ে গেলে এবার একটা স্প্যাচুলা দিয়ে সব শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। তো মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার এটাকেও আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এবার একটা মিক্সিং বলে রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা 2টা ডিম ভেঙে নিয়েছি। ডিমগুলো যদি ফ্রিজে থাকে তাহলে আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে নামিয়ে নর্মাল তাপমাত্রায় এনে তারপর ব্যবহার করবেন। এরপর একটা বিটার দিয়ে আমি ডিমগুলোকে কিছুক্ষণের জন্য বিট করে নিব। আমি 10 থেকে 15 সেকেন্ডের মতো ডিমগুলোকে বিট করে নিয়েছি। আর যখন দেখবেন ডিমের মধ্যে এরকম একটু ফেনা ফেনা তৈরি হবে, ওই পর্যায়ে চিনি অ্যাড করে দিতে হবে। এখানে আমি 1/2 কাপ পরিমাণ চিনি অল্প অল্প করে দিয়ে দিব আর বিট করে নিব। ডিমগুলো যদি এরকম ফেনা তৈরি না করে চিনিটা প্রথমে দিয়ে দেন তাহলে চিনি থেকে পানি ছেড়ে দিবে আর ডিমের ফোমটা তৈরি করতে অসুবিধা হবে। তো চিনিটা দিয়ে দেওয়ার পর বিটার স্পিডটাকে একে রেখে বিট করে নিব যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে। এই পর্যায়ে বিটার স্পিডটাকে বাড়িয়ে দিলে ডিমের ফোমটা খুব দ্রুত হয়ে যাবে, তখন কিন্তু চিনিটা গলতে চাইবে না। এজন্য বিটার স্পিডটাকে একে রেখে চিনিটা গলা পর্যন্ত বিট করে নিতে হবে। প্রথম ধাপে চিনিটা দিয়ে দেওয়ার পর চিনিটা যখন গলে গিয়েছে ওই পর্যায়ে আমি বাকি চিনিটাও দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 বারে চিনিটা দিয়ে গলিয়ে নিয়েছি, তবে আপনারা চাইলে কিন্তু আরো অল্প অল্প করে চিনিটা দিয়ে গলিয়ে নিতে পারেন। চিনিটা দিয়ে দেওয়ার পর বিটার স্পিডটাকে একে রেখে আবারও বিট করে নিব চিনিটা গলে আসা পর্যন্ত। তো এভাবে করেই কিন্তু আমি বিটার স্পিডটাকে 1 আর 2 এর মাঝামাঝি রেখে বিট করে নিব একদম পারফেক্ট একটা ফোমে পরিণত হওয়া পর্যন্ত। আর সবসময় ডিমের ফোমটা তৈরি করার ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন এই ধরনের ডিপ সাইজের বাটিগুলো নেওয়ার জন্য। এতে করে ডিমগুলো বিট করতে যেমন সুবিধা হয় তেমনি ডিমের ফোমটাও খুব দ্রুত তৈরি হয়ে যায়। কথা বলতে বলতে দেখতেই পাচ্ছেন ডিমের ফোমটা কিন্তু একদম পারফেক্ট ভাবে তৈরি করা হয়ে গিয়েছে। এবার এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। রেড ভেলভেট কেকটা কিন্তু একেবারে স্পঞ্জ কেক না, এটা কিন্তু অনেকটাই ময়েস্ট কেক, তাই তেলটা কিন্তু স্কিপ করা যাবে না, অবশ্যই তেলটা দিতে হবে। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো ভ্যানিলা ফ্লেভার। আমি এখানে ফুড গ্রেডের ভ্যানিলা ফ্লেভারটা ব্যবহার করছি। আপনারা চাইলে এখানে বাটার ফ্লেভার অথবা চকলেট ফ্লেভারটাও ব্যবহার করতে পারেন। এরপর আবারও 10 সেকেন্ডের মতো বিট করে তেলটা মিশিয়ে নিতে হবে। তো কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর ওই যে বাটার মিল্ক আর ফুড কালারটা মিশিয়ে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি। এরপর আবারও কয়েক সেকেন্ডের মতো বিট করে জাস্ট মিশিয়ে নিতে হবে। খুব বেশি কিন্তু বিট করা যাবে না, তাহলে ফোমটা নষ্ট হয়ে যেতে পারে। আমি 10 থেকে 15 সেকেন্ডের মতো মিশিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর এসেছে। এবার শুকনো উপকরণগুলো দিয়ে দিব। আমি আবারও চালনি দিয়ে চেলে দিয়ে দিচ্ছি। এতে করে ময়দার মিশ্রণটা খুব সহজেই মিশে যায়। আর একেবারেই কিন্তু সবগুলো মিশ্রণ একসাথে দিয়ে মিশানো যাবে না, অল্প অল্প করে দিতে হবে আর মিশিয়ে নিতে হবে। আমি ময়দার মিশ্রণটাকে 2 বারে দিয়ে মিশিয়ে নিব। ময়দার মিশ্রণটা চেলে নেওয়া হয়ে গেলে আমি বিটারের কাঁটাটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে হ্যান্ড উইক্স অথবা স্প্যাচুলা দিয়েও মিশিয়ে নিতে পারেন, তবে যেটা দিয়েই মিশান না কেন খেয়াল রাখবেন যাতে কোনো লাম্পস না থাকে। আর আস্তে ধীরে মিশাতে হবে, খুব বেশি তাড়াহুড়া করা যাবে না, তাহলে কিন্তু ফোমটা নষ্ট হয়ে যাবে আর কেকটাও ভালো হবে না। প্রথম ধাপে ময়দার মিশ্রণটা মিশিয়ে নেওয়ার পর আমি বাকি যে ময়দার মিশ্রণটা আছে সেগুলো দিয়ে দিচ্ছি।
ময়দার মিশ্রণটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই মিশিয়ে নেওয়ার কাজটা কিন্তু আমি খুব আস্তে ধীরেই করছি, তবে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে, তার কারণে একটু টেনে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন কেকের ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে। এবার এটাকে মোল্ডে ঢেলে নিব। কেকটাকে বেক করার জন্য এখানে আমি একটা 9 ইঞ্চি সাইজের মোল্ডের মধ্যে একটা বাটার পেপার কেটে বিছিয়ে এর মধ্যে কিছুটা তেল ব্রাশ করে দিচ্ছি। এরপর এই মোল্ডের ভিতরে আমি কেকের ব্যাটারটা দিয়ে দিব। কেকটাকে আপনারা চাইলে 6 ইঞ্চি মোল্ডেও বেক করতে পারেন, তবে আমি একটু বড় মোল্ডে বেক করে নিচ্ছি, এতে করে কেকটা খুব দ্রুতই হয়ে যাবে। এবারে মোলটাকে ধরে একটু ট্যাপ করে নিচ্ছি, এতে করে ভিতরে যদি কোনো এয়ার বাবলস থাকে তাহলে বের হয়ে আসবে। এবার কেকটাকে আমি ওভেনে বেক করে নিব। তার জন্য ওভেনটাকে আমি আগে থেকে 170 ডিগ্রি তাপমাত্রায় 10 মিনিটের জন্য ফ্রিহিট করে নিয়েছি। এরপর কেকের মোলটাকে ওভেনের নিচের তাকে রেখে 170 ডিগ্রি তাপমাত্রায় আপ ডাউন হিট অন রেখে 25 থেকে 30 মিনিটের জন্য বেক করে নিব। 30 মিনিট পর আমি কেকটাকে ওভেন থেকে বের করে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন আমার কেকটা কিন্তু হয়ে গিয়েছে। এবার কেকটাকে আমি একটা মোটা কাপড় দিয়ে ঢেকে ঠান্ডা করে নিব। কেকটা ঠান্ডা হওয়ার পর আমি একটা ব্রেড নেপ দিয়ে কেকটাকে সাইড থেকে ছাড়িয়ে নিচ্ছি, এতে করে কেকটা আনমোল্ড করতে সুবিধা হবে। কেকটাকে সাইড থেকে ছাড়িয়ে নিয়েছি, এবার কেকটাকে আনমোল্ড করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কেকটা মাশাআল্লাহ কতটা পারফেক্ট হয়েছে। কেকটা অনেক বেশি সফট হয়েছে, আর কেকের কালারটা তো দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে। আপনারা যদি সম্পূর্ণ রেসিপিটি ফলো করে বাসায় তৈরি করেন, ইনশাল্লাহ আপনাদের কেকটিও এরকম পারফেক্ট হবে। এরপর কেকের উপরের অংশটাকে ফেলে দিয়ে আমি কেকটাকে 2 ভাগে স্লাইস করে কেটে নিয়েছি। এবার কেকটাকে ডেকোরেশন করে নিব, তার জন্য ক্রিমটা তৈরি করে নিতে হবে। এর জন্য বড় একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে হুইপড ক্রিম। আমি এখানে ট্রপিক্যাল ব্র্যান্ডের হুইপড ক্রিমটা ব্যবহার করছি। আর ক্রিমটা তৈরি করার জন্য কিন্তু অবশ্যই ঠান্ডা অবস্থাতেই নিতে হবে। এবার ক্রিমটাকে বিট করে নিব, ক্রিমটা একটু ঘন হয়ে আসা পর্যন্ত। আর এই অবস্থাতে অবশ্যই বিটার স্পিডটাকে একে রেখে বিট করে নিতে হবে। কিছুক্ষণ বিট করে নেওয়ার পর যখন ক্রিমটা একটু ঘন হয়ে আসবে, ওই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। যদিও এই ক্রিমটা এমনিতেই মিষ্টি স্বাদের হয়ে থাকে, চিনিটা না দিলেও হয়, তবে আমি ক্রিমটাকে আরো বেশি মজার করার জন্য চিনিটা অ্যাড করেছি। তবে আপনারা চাইলে কিন্তু স্কিপ করতে পারেন। চিনিটা দিয়ে দেওয়ার পর আবারও বিট করে নিব বিটার স্পিডটাকে একে রেখেই। যখন চিনিটা গলে যাবে ওই পর্যায়ে আমি বিটার স্পিডটাকে বাড়িয়ে দুয়ে দিয়ে বিট করে নিব। ক্রিমটাকে কিছুক্ষণ বিট করে নেওয়ার পর একটা স্প্যাচুলা দিয়ে সাইডের ক্রিমটাকে মাঝখানে এনে দিচ্ছি, আর নিচের দিকটাও একটু নেড়ে চেড়ে দিচ্ছি, এতে করে চিনিটা যদি দলা পেকে থাকে তাহলে মিশে যাবে। স্প্যাচুলাটা দিয়ে মিশিয়ে নেওয়ার পর আবারও বিট করে নিব একদম পারফেক্ট একটা ক্রিম হওয়া পর্যন্ত। তো আরো কিছুক্ষণ বিট করে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন আমার ক্রিমটা কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। আর ক্রিমটাকে কিন্তু ওভার বিট করে শক্ত করে ফেলা যাবে না, ঠিক এরকম স্মুথ একটা ক্রিম তৈরি করে নিতে হবে। ক্রিমটাকে উল্টো করে দলেও পড়বে না, ঠিক ওই অবস্থাতেই বুঝে নিতে হবে ক্রিমটা পারফেক্ট ভাবে তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এবার কেকটা ডেকোরেশন করে নিব। তার জন্য একটা কেক বোর্ডের উপরে আমি প্যালেট নাইফ দিয়ে কিছুটা ক্রিম লাগিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে একটা স্লাইস কেক দিয়ে দিব। এরপর কেকের উপরে দিয়ে দিব সুগার সিরাম। সম্পূর্ণ কেকটার উপরে সুগার সিরাম দিয়ে ভিজিয়ে নিতে হবে, তাছাড়া কেকটা খেতে ভালো লাগবে না, ড্রাই লাগবে। সম্পূর্ণ কেকের উপরে সুগার সিরামটা দিয়ে দেওয়া হয়ে গেলে এবার পরিমাণ মতো ক্রিম দিয়ে দিতে হবে। আসলে কেক ফিনিশিং এবং ডেকোরেশন করার কাজটা যে যত বেশি প্র্যাকটিস করবে তার তত বেশি ভালো হবে। তো প্রথম লেয়ারে কেকের ক্রিমটা দিয়ে দেওয়ার পর বাকি যে কেকের স্লাইসটা আছে সেটাও দিয়ে দিব। এরপর আবারও কেকের উপরে সুগার সিরাম দিয়ে কেকটাকে ভিজিয়ে নিতে হবে। সম্পূর্ণ কেকের উপরে সুগার সিরাম দিয়ে দেওয়া হয়ে গেলে এবার ক্রিম দিয়ে ক্রাম কোট করে নিতে হবে। তো সম্পূর্ণ কেকটাকে আমি ক্রাম কোট করে নেওয়ার পর এটাকে আমি 10 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিব, এতে করে কেকটা সেট হয়ে যাবে। 10 মিনিট পর ফ্রিজ থেকে নামিয়ে কেকটাকে ফুল ফিনিশিং দিয়ে দিব। কেকের উপরে ক্রিম লাগিয়ে কিছুটা ফিনিশিং দেওয়ার পর এবার সাইডেও কিন্তু আমি ক্রিম লাগিয়ে আস্তে আস্তে ফিনিশিংটা দিয়ে দিচ্ছি। ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে, তার জন্য ভিডিওটা আমি টেনে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কেকটাকে কিন্তু মোটামুটি ফিনিশিং দিয়ে দিয়েছি। এবার কেকের সাইড দিয়ে কেকের গুঁড়া দিয়ে দিব। কেক থেকে কিছুটা অংশ গুঁড়া করে নিয়েছিলাম, এবার কেকের সাইড দিয়ে দিয়ে দিব। সম্পূর্ণ কেকের সাইড দিয়ে আমি কেকের গুঁড়াটা দিয়ে দিয়েছি। আর এখন কেকটা দেখতে ঠিক এরকম হয়েছে। এরপর বাকি ক্রিমটা পাইপিং ব্যাগে ভরে আমি 6B নজেলটা দিয়ে ডেকোরেশনটা করে নিচ্ছি। আসলে এখানে বলে বোঝানোর কিছু নেই, আমি কিভাবে কাজটা করছি আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন। এই রেড ভেলভেট কেকগুলো একদম সিম্পলের মধ্যে সাজালেও কিন্তু অনেক বেশি ভালো লাগে দেখতে। তো দেখতেই পাচ্ছেন সাদা ক্রিমটা দিয়ে আমি এভাবে ডিজাইনটা করে নিয়েছি। এরপর ক্রিমের মধ্যে সামান্য পরিমাণে রেড ফুড কালার মিশিয়ে নাম লিখে নিয়েছি। সবশেষে কয়েকটা গোল্ডেন কালারের সুগার বল দিয়ে আমি কেক ডেকোরেশনটা কমপ্লিট করে নিচ্ছি। তো এরই মধ্যে আমি কেকের ডেকোরেশনটা কমপ্লিট করে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন কেকের লুকটা। মাশাআল্লাহ কেকের ডেকোরেশনটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এবার আমি আপনাদের সাথে শেয়ার করব 4 ডিমের পারফেক্ট ভ্যানিলা স্পঞ্জ কেকের রেসিপি।
সেই সাথে কেকের ক্রিম তৈরি করা এবং কেক ডেকোরেশন করার ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করব আজকে। যারা একদমই স্পঞ্জ কেকটি তৈরি করতে পারেন না তারা চাইলে কিন্তু আমার রেসিপিটি ফলো করতে পারেন। সবকিছু একদম সহজভাবে আপনাদের সাথে শেয়ার করেছি, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন মূল রান্নায় চলে যাচ্ছি। স্পঞ্জ কেকটি তৈরি করার জন্য সবার প্রথমে শুকনো উপকরণগুলো চেলে নিতে হবে। তার জন্য এখানে একটা চালনি নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে ময়দা। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। আপনারা চাইলে এখানে 1 টেবিল চামচ অথবা 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন, তবে আজকে আমি কর্নফ্লাওয়ার ছাড়াই একদম পারফেক্ট স্পঞ্জ কেকটা তৈরি করে দেখাবো। এবারে উপকরণগুলো খুব ভালো করে চেলে নিতে হবে। সবকিছু ভালো করে চেলে নেওয়া হয়ে গেলে এবার একটা স্প্যাচুলা দিয়ে ময়দা আর বেকিং পাউডারটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই শুকনো উপকরণগুলোকে আপনারা চেষ্টা করবেন 2 থেকে 3 বার চেলে নেওয়ার জন্য। আমি অফ ক্যামেরায় আরো একবার চেলে নিব। মিশানো হয়ে গেলে এবার এই বাটিটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। স্পঞ্জ কেকটা তৈরি করার জন্য এখানে আমি একটা বড় মিক্সিং বলে 4টা নরমাল তাপমাত্রায় থাকা ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলো যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই নরমাল তাপমাত্রায় এনে তারপর ব্যবহার করবেন। এবার একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে আমি ডিমগুলোকে 10 সেকেন্ডের মতো বিট করে নিব। কিছুক্ষণ বিট করে নেওয়ার পর যখন ডিমের মধ্যে এরকম ফেনা ফেনা তৈরি হবে ওই পর্যায়ে এখানে চিনি দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি নিয়েছি আর চিনিটাকে এখন অল্প অল্প করে দিব আর বিট করে নিব। ডিমটা এরকম কিছুটা ফেনা না করে যদি প্রথম অবস্থাতেই চিনিটা দিয়ে দেওয়া হয় তাহলে হঠাৎ করে চিনি থেকে পানি ছেড়ে দিতে পারে, তখন কিন্তু ডিমের ফোমটা তৈরি করতে অসুবিধা হতে পারে। আর আপনারা হয়তো খেয়াল করেছেন আমি ডিমের কুসুম আর সাদা অংশ আলাদা করিনি, একসাথেই বিট করে নিচ্ছি। এভাবেও কিন্তু ডিমের ফোমটা তৈরি করে নেওয়া যায়, তবে আপনারা চাইলে কুসুমটা আলাদা করেও ডিমের ফোমটা তৈরি করতে পারেন। চিনিটা অল্প অল্প করে দিয়ে বিটার স্পিডটাকে একে রেখে বিট করে নিচ্ছি। এই পর্যায়ে বিটার স্পিডটাকে বাড়িয়ে বিট করা যাবে না, এতে করে ডিমের ফোমটা খুব দ্রুত তৈরি হয়ে যাবে আর চিনিটা গলতে চাইবে না। চিনিটা যদি ভালো করে না গলে তাহলে কিন্তু স্পঞ্জ কেকটাও পারফেক্ট হবে না। আমি চিনিটাকে 3-4 বার অল্প অল্প করে দিয়ে দিচ্ছি আর বিটার স্পিডটাকে একে রেখে বিট করে নিচ্ছি চিনিটা একদম গলে যাওয়া পর্যন্ত। আর এভাবে আমি বিটার স্পিডটাকে 1 আর 2 রেখে বিট করে নিব যতক্ষণ না ডিমের ফোমটা পারফেক্ট ভাবে তৈরি করা হচ্ছে। আপনারা চাইলে কিন্তু হ্যান্ড উইক্স দিয়েও ডিমের ফোমটা তৈরি করে নিতে পারেন, সেই ক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে। আর আপনারা চেষ্টা করবেন ডিমের ফোমটা তৈরি করার ক্ষেত্রে এই ধরনের ডিপ সাইজের বাটিগুলো নেওয়ার জন্য, এতে করে ডিমের ফোমটা তৈরি করতে যেমন সুবিধা হবে আর খুব দ্রুতই কিন্তু ডিমের ফোমটা তৈরি হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন কথা বলতে বলতে কিন্তু ডিমের ফোমটা একদম পারফেক্ট ভাবে তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে এসে আপনারা অবশ্যই চেক করে নেবেন ডিমের ফোমটা পারফেক্ট ভাবে তৈরি করে নেওয়া হয়েছে কিনা। উপর থেকে এভাবে দাগ কেটে দেখবেন দাগটা 3-4 সেকেন্ডের মতো স্থায়ী থেকে ডেবে যাচ্ছে, তাহলে বুঝবেন একদম পারফেক্ট হয়েছে। এবার চেলে রাখা ময়দার মিশ্রণটাকে আবারও চালনি দিয়ে চেলে দিয়ে দিব, এতে করে ময়দার মিশ্রণটা খুব সহজেই মিশে যাবে আর কোনো লাম্পস তৈরি হবে না। আর সবগুলো ময়দা কিন্তু একসাথে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে আর মিশিয়ে নিতে হবে। অনেকেই ডিমের ফোমটা পারফেক্ট তৈরি করেন ঠিকই, শুকনো উপকরণগুলোকে মিশাতে গিয়ে ডিমের ফোমটা চুপসে ফেলেন, তখন কেকটাও কিন্তু ভালো হয় না। তাই এই মিশিয়ে নেওয়ার কাজটা কিন্তু খুবই আস্তে ধীরে করতে হবে, তাড়াহুড়া করলে কিন্তু হবে না। তো দেখতেই পাচ্ছেন উপকরণগুলো চেলে নেওয়ার পর আমি বিটারের কাঁটাটা দিয়ে আস্তে আস্তে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে হ্যান্ড উইক্স অথবা স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নিতে পারেন, তবে যেটা দিয়েই মিশান না কেন সময় নিয়ে আস্তে ধীরে মিশাতে হবে, ফোমটা কোনোভাবেই ডাবিয়ে ফেলা যাবে না। প্রথম ধাপে ময়দাটা মিশিয়ে নেওয়ার পর বাকি যে ময়দাগুলো ছিল সেগুলো চেলে দিয়ে দিচ্ছি। আর অনেকেই হয়তো খেয়াল করেছেন এখানে আমি এখনো তেল দেইনি। স্পঞ্জ কেকে তেল দেওয়াটা কিন্তু বাধ্যতামূলক না, দিলেও হয় আবার না দিলেও হয়, তবে আপনারা যদি দিতে চান সেই ক্ষেত্রে এখানে 2 টেবিল চামচ পর্যন্ত তেল দিতে পারবেন, এর বেশি কিন্তু দেয়া যাবে না। বাকি সব ময়দাগুলো দিয়ে দেওয়ার পর আমি আবারও বিটারের কাঁটাটা দিয়ে আলতো হাতে ফোল্ডিং মেথডে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছি। আর এরই মধ্যে কিন্তু আমার মিশিয়ে নেওয়াটা কমপ্লিট হয়ে গিয়েছে। আর আমি যেহেতু ভ্যানিলা ফ্লেভারের কেক তৈরি করছি তাই এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। আজকে আমি রেডম্যানের ভ্যানিলা এসেন্সটা ব্যবহার করছি। ভ্যানিলা এসেন্সটা দিতে আমি একদমই ভুলে গিয়েছিলাম, তাই এই পর্যায়ে দিয়ে দিয়েছি। আপনারা কিন্তু আরো আগে দিয়ে মিশিয়ে নেবেন। তো ভ্যানিলা এসেন্সটা দিয়ে দেওয়ার পর আমি আবারও কেকের ব্যাটারের সঙ্গে আলতো হাতে মিশিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কিরকম ফোমি এবং থকথকে একটা ব্যাটার হয়েছে। স্পঞ্জ কেকের জন্য কিন্তু এরকম ফোমি টাইপেরই একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এবারে ব্যাটারটাকে কেকের মোল্ডে ঢেলে নিতে হবে। আজকের কেকটা বেক করার জন্য এখানে আমি 2 সাইজের কেকের মোল্ড নিয়েছি। একটা মোল্ড হচ্ছে 6 ইঞ্চি আর একটা হচ্ছে 9 ইঞ্চি। মোল্ডের ভিতরে বেকিং পেপার কেটে তেল ব্রাশ করে নিয়েছি। আর তেলটা কিন্তু শুধুমাত্র মোল্ডের নিচের অংশে ব্রাশ করতে হবে, সাইডে কিন্তু ব্রাশ করা যাবে না, তাহলে কিন্তু কেকটা একদম সাইড থেকে খুলে চুপসে যাবে। তো দেখতেই পাচ্ছেন দুইটা মোল্ডেই সমানভাবে কেকের ব্যাটারটা দিয়ে দিচ্ছি।
মোল্ডের ভিতরে ব্যাটারটা দিয়ে দেওয়ার পর এবার দুইটা মোল্ডই ধরে ট্যাপ করে নিচ্ছি। এতে করে ভিতরে যদি কোনো এয়ার বাবলস থাকে তাহলে বের হয়ে আসবে। এবার একটা কাঠি দিয়ে ব্যাটারটাকে সমান করে দিচ্ছি, এতে করে কেকটা সমানভাবে বেক হবে। এবার এই কেকগুলোকে আমি ওভেনে বেক করে নিব। তার জন্য ওভেনটাকে আমি আগে থেকেই 10 মিনিটের জন্য ফ্রিহিট করে নিয়েছি। এরপর কেকগুলোকে ওভেনের নিচের তাকে রেখে 170 ডিগ্রি তাপমাত্রায় 25 মিনিটের জন্য আমি এগুলোকে বেক করে নিয়েছি। এরপর কেকগুলোকে ওভেন থেকে বের করে নিয়ে একদম ঠান্ডা করে নিয়েছি। এবার কেকগুলোকে আনমোল্ড করে নিব। তার জন্য একটা ব্রেড নাইফ দিয়ে কেকগুলোকে সাইড থেকে ছাড়িয়ে নিচ্ছি। এতে করে খুব সহজেই কেকটা খুলে আসবে। তো দেখতেই পাচ্ছেন কেকটাকে আমি আনমোল্ড করে নিয়েছি আর মাশাআল্লাহ কতটা পারফেক্ট হয়েছে কেকটা কিন্তু উপর থেকে একটুও চুপসে যায়নি, একদম সমানভাবে বেক হয়েছে। আর কতটা সফট হয়েছে কেকটা দেখতেই পাচ্ছেন। এবার বাকি কেকটাও আনমোল্ড করে নিচ্ছি। এই কেকটাও দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে, অনেক বেশি সফট আর স্পঞ্জি হয়েছে কেকগুলো। রেসিপিটি সম্পূর্ণ ফলো করে যদি আপনারাও বাসায় তৈরি করেন, ইনশাল্লাহ আপনাদের কেকগুলো কিন্তু এরকম পারফেক্ট হবে। কেকগুলোকে আমি ডেকোরেশন করে নিব। তার জন্য কেকগুলো কিন্তু আমি স্লাইস করে কেটে নিয়েছি। কেকের ভিতরটাও কতটা পারফেক্ট হয়েছে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আশা করছি কেকগুলো দেখে আপনারা বুঝতে পারছেন, বলে বোঝানোর আসলে কিছুই নেই। কেকটা ডেকোরেশন করার জন্য এখানে ক্রিমটা রেডি করে নিব। তার জন্য বড় একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণে হুইপড ক্রিম। ক্রিমটা কিন্তু একদম ঠান্ডা অবস্থাতে নিয়েছি। এখন যেহেতু শীতকাল তাই একটু গলানো অবস্থায় নিয়েছি, তবে গরমের সময় ক্রিমটা একটু বরফ অবস্থাতে থাকবে, ওই অবস্থাতে বিট করে নিতে হবে। এবার ক্রিমটাকে একটু ঘন হয়ে আসা পর্যন্ত লো স্পিডে বিট করে নিব। কিছুক্ষণ বিট করে নেওয়ার পর এবার এখানে দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। এরপর আবারও লো স্পিডে বিট করে নিব চিনিটা গলে আসা পর্যন্ত। এখানে আপনারা চাইলে চিনিটা গুঁড়া করে দিতে পারেন, এতে করে খুব সহজেই চিনিটা মেল্ট হয়ে যাবে। চিনিটা যখন একদম গলে মিশে যাবে ওই পর্যায়ে বিটার স্পিডটাকে বাড়িয়ে ধুয়ে দিয়ে বিট করে নিতে হবে। তাহলে দেখবেন খুব দ্রুতই ক্রিমটা তৈরি হয়ে যাবে। কয়েক মিনিট বিট করে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন ক্রিমটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। আর ক্রিমটা কিন্তু এরকম স্মুথ করে তৈরি করে নিতে হবে, অনেক বেশি শক্ত করে ফেলা যাবে না। এই পর্যায়ে ক্রিমটাকে একটু উল্টো করে ধরে দেখবেন ক্রিমটা একটু নড়ে যাচ্ছে না বা পড়েও যাচ্ছে না। ওই পর্যায়ে বুঝে নিতে হবে যে ক্রিমটা রেডি হয়ে গিয়েছে। কেকটা যেহেতু আমি 2টা কালারে সাজাবো, তাই আরো একটা বাটিতে আমি কিছুটা ক্রিম আলাদা করে নিচ্ছি। সাদা ক্রিমটা সাইডে রেখে দিচ্ছি। এই ক্রিমটা দিয়ে আমি কেকের উপরের ফুলগুলো তৈরি করে নিব। আর বেশি অর্ধেক ক্রিমের মধ্যে আমি কিছুটা ফুড কালার অ্যাড করছি। এখানে আমি কয়েক ফোঁটা রেডম্যানের পিঙ্ক কালারটা দিয়ে দিচ্ছি। এবার ক্রিমের সঙ্গে কালারটা ভালো করে মিশিয়ে নিব। কালারটাকে মিশিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা হালকা পিঙ্ক কালার চলে এসেছে। এবার কেকটাকে ডেকোরেশন করে নিব। তার জন্য একটা কেক বোর্ডের উপরে আমি কিছুটা ক্রিম একটা প্যালেট নাইফের সাহায্যে লাগিয়ে নিচ্ছি। এবার এর উপরে আমি বড় যে কেকের স্লাইসটা করে রেখেছিলাম সেখান থেকে এক পিস দিয়ে দিচ্ছি। এবার কেকের উপরে দিয়ে দিতে হবে সুগার সিরাপ। সম্পূর্ণ কেকটাই কিন্তু সুগার সিরাপ দিয়ে ভালো করে ভিজিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু কেকটা খেতে একদমই ড্রাই লাগবে। সুগার সিরাম দিয়ে কেকটা ভালো করে ভিজিয়ে নেওয়ার পর এবার এর উপরে পরিমাণ মতো ক্রিম দিয়ে দিব। পরিমাণ মতো ক্রিম দিয়ে প্যালেট নাইফটা দিয়ে আমি সমান করে দিচ্ছি। ক্রিমটা দেওয়া হয়ে গেলে এর উপরে আরো এক পিস কেক দিয়ে দিতে হবে। এরপর আবারও সুগার সিরাম দিয়ে কেকটাকে ভিজিয়ে নিতে হবে। সম্পূর্ণ কেকটার উপরে সুগার সিরাম দিয়ে দেওয়ার পর এবার বেশি করে ক্রিম দিয়ে আমি ফিনিশিং দিয়ে দিব। কেকের উপরে এবং সাইডে ক্রিমটা দিয়ে ভালো করে ফিনিশিং দিয়ে দিচ্ছি। কেকটাকে প্রথমে ক্রাম কোট করে নিয়ে তারপর ফিনিশিংটা দিলে বেশি ভালো হয়, কিন্তু আমার হাতে একদমই সময় ছিল না, তাই আমি একদম ফিনিশিং দিয়ে দিচ্ছি। কেকটাকে ফুল ফিনিশিং দিয়ে দেওয়ার পর 6 ইঞ্চি সাইজের যে কেকটা বেক করে রেখেছিলাম সেখান থেকে এক পিস দিয়ে দিচ্ছি। সেম একইভাবে এর উপরেও সুগার সিরাম দিয়ে দিতে হবে, তারপর ক্রিম দিয়ে দিতে হবে। সেম একইভাবে আমি প্রত্যেকটা কেকের পিস দিয়ে দিয়ে সুগার সিরাম এবং ক্রিম দিয়ে কোট করে নিব। সবগুলো কাজ একই হওয়াতে আমি ভিডিওটা অনেকটা স্কিপ করে দিলাম। সম্পূর্ণ কেকটাকে ফুল ফিনিশিং দিয়ে দেওয়ার পর এবার সাদা ক্রিমটা দিয়ে আমি ফুল ডেকোরেশনটা করে নিব। ক্রিমটাকে আমি একটা পাইপিং ব্যাগে ভরে 1M নজেলটা দিয়ে ডেকোরেশনটা করে নিচ্ছি। প্রথমে আমি কয়েকটা গোলাপ তৈরি করে নিচ্ছি। এরপর স্টার ডিজাইন দিয়ে আমি পুরো কেকটাকে ডিজাইন করে নিচ্ছি। আসলে আমার হাতে একদমই সময় ছিল না, তাই আমি একদম তাড়াহুড়া করে ডিজাইনটা করে নিয়েছি। সম্পূর্ণ কেকটাকে ডিজাইন করে নেওয়ার পর আমি সাদা ক্রিমটা দিয়ে কিন্তু নাম লিখে নিয়েছি। আসলে যারা কেকটা নিয়েছিল যেভাবে নাম লিখতে বলেছিল আমি সেভাবেই কিন্তু লিখে দিয়েছি। এরপর কেকের উপরে কিছু গোল্ডেন কালার সুগার বল দিয়ে আমি কেক ডেকোরেশনটা কমপ্লিট করে নিলাম। কেকের রেসিপি এবং কেক ডেকোরেশনটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করে বেশি বেশি শেয়ার করে দিবেন। এবার আমি আপনাদের সাথে শেয়ার করব 2 ডিমের চকলেট স্পঞ্জ কেকের একটি রেসিপি।
যারা ভ্যানিলা স্পঞ্জ কেকের মতো চকলেট স্পঞ্জ কেকটিও তৈরি করতে পারেন না, তাদের জন্য আজকের রেসিপিটি থাকছে। একদম প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটি দেখার চেষ্টা করবেন, তাহলে সকল টিপসগুলো পেয়ে যাবেন। আশা করছি এই রেসিপিটি দেখার পর আপনারাও খুব সহজে বাসায় চকলেট স্পঞ্জ কেকটি তৈরি করতে পারবেন। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে চলে যাই। চকলেট স্পঞ্জ কেকটি তৈরি করার জন্য সবার প্রথমে শুকনো উপকরণগুলো চেলে নিতে হবে। তার জন্য একটা বাটির উপরে একটা চালনি নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে ময়দা। আর ময়দাটা আমি দেখতেই পাচ্ছেন একদম আলগা আলগা করে নিয়েছি, চেপে ভরে নিইনি। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার। এখানে আমি মালয়েশিয়ান ব্র্যান্ডের কোকো পাউডারটা ব্যবহার করছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার। স্পঞ্জ কেকে শুধু বেকিং পাউডারটা দিলেই হয়, বেকিং সোডা দেওয়ার দরকার হয় না। আর চেষ্টা করবেন অবশ্যই ভালো মানের বেকিং পাউডারটা ব্যবহার করার জন্য। এরপর শুকনো উপকরণগুলো ভালো করে চেলে নিতে হবে। উপকরণগুলোকে আমি অফ ক্যামেরায় আরো 2 বারের মতো চেলে নিব, এতে করে কোকো পাউডার এবং ময়দায় থাকা গুটি গুটি লাম্পসগুলো খুব ভালো করে চলে যাবে। সবকিছু ভালো করে চেলে নেওয়া হয়ে গেলে স্প্যাচুলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিব, এতে করে সব উপকরণগুলো ভালো করে মিশে যাবে। মিশানো হয়ে গেলে এবার এই বাটিটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। অন্যদিকে আরো একটা বাটিতে রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা 2টা ডিম ভেঙে নিয়েছি। এবার একটা ইলেকট্রিক বিটার দিয়ে ডিমগুলোকে কিছুক্ষণের জন্য বিট করে নিব, ডিমগুলো ফেনা ফেনা হয়ে আসা পর্যন্ত। বিটারের স্পিডটাকে একে রেখে 10 থেকে 15 সেকেন্ডের জন্য আমি ডিমগুলোকে বিট করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন ডিমের মধ্যে কিন্তু এখন একটু ফেনা ফেনা তৈরি হয়ে গিয়েছে। এই পর্যায়ে এখানে অ্যাড করে দিব চিনি। এখানে আমি 1/3 কাপ পরিমাণ চিনি নিয়েছি। এবার চিনিটাকে আমি এখানে অল্প অল্প করে 2 বারে অ্যাড করে দিব। আপনারা যদি কেকটা আরো বেশি মিষ্টি খেতে চান তাহলে এখানে হাফ কাপ পর্যন্ত চিনি দিতে পারবেন। চিনিটা দিয়ে দেওয়ার পর বিটারের স্পিডটাকে একে রেখে আবারও বিট করে নিব। কিছুক্ষণ বিট করে নেওয়ার পর যখন চিনিটা মেল্ট হয়ে আসবে ওই পর্যায়ে আমি বাকি চিনিটা দিয়ে দিব। আর বিটারের স্পিডটাকে একে রেখে আমি ততক্ষণ পর্যন্ত বিট করে নিব যতক্ষণ না চিনিটা একদম মেল্ট হয়ে আসছে। আর এভাবে করেই বিটার স্পিডটাকে আমি 1 আর 2 দিয়ে বিট করে নিব যতক্ষণ না ডিমগুলো একদম পারফেক্ট ফোমে পরিণত হচ্ছে। আর ডিমের ফোম তৈরি করার ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন এই ধরনের ডিপ সাইজের বাটিগুলো নেওয়ার জন্য, এতে করে ডিমগুলো বিট করতে যেরকম সুবিধা হবে আর ডিমের ফোমটা খুব দ্রুতই তৈরি হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন কথা বলতে বলতে কিন্তু আমার ডিমের ফোমটা তৈরি হয়ে গিয়েছে। ডিমের ফোমটা পারফেক্ট ফোমে পরিণত হয়েছে কিনা এটা বোঝার জন্য আপনারা বিটারের কাঁটাটা দিয়ে কিছু লেখার চেষ্টা করবেন। যখন দেখবেন লেখাটা 3-4 সেকেন্ডের মতো স্থায়ী থেকে ডেবে যাচ্ছে তখনই বুঝতে হবে ডিমের ফোমটা একদম পারফেক্ট ভাবে তৈরি হয়েছে। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চকলেট ইমালশন। যাদের কাছে চকলেট ইমালশনটা নেই তারা চাইলে চকলেট এসেন্স বা ভ্যানিলা এসেন্সটাও দিয়ে দিতে পারে, তবে চকলেট ইমালশনটা দিলে টেস্টটা খুবই ভালো আসে। আর এই কেকটা আমি তেল ছাড়াই তৈরি করব, তাই এখানে কোনো রকমের তেল দিচ্ছি না। তবে আপনারা যদি তেলটা দিতে চান তাহলে এই পর্যায়ে এখানে 1 টেবিল চামচের মতো তেল দিয়ে দিবেন। স্পঞ্জ কেকে তেল দিলেও হয় আবার না দিলেও হয়, তেলটা কিন্তু বাধ্যতামূলক না। তবে আপনারা যদি তেলটা দিতে চান তাহলে এই পর্যায়ে দিয়ে কিন্তু বিটার স্পিডটাকে একে রেখে 10 থেকে 15 সেকেন্ডের মতো মিশিয়ে নিবেন। তো দেখতেই পাচ্ছেন আমি ইমালশনটা দিয়ে 10 থেকে 15 সেকেন্ডের মতো বিটার স্পিডটাকে একে দিয়ে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে কোনোভাবে ওভার মিক্স করা যাবে না, তাহলে ফোমটা নষ্ট হয়ে যেতে পারে। তো আমার মিশিয়ে নেওয়াটা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার বিটারের কাঁটা দুটো খুলে নিচ্ছি। এবার আগে থেকে যে শুকনো উপকরণগুলো চেলে রেখে দিয়েছিলাম আবারও চালনি দিয়ে অল্প অল্প করে চেলে দিয়ে দিব, এতে করে ময়দার এই মিশ্রণটা মিশিয়ে নেওয়ার সময় একটু লাম্পস তৈরি হবে না। ময়দার মিশ্রণটা চেলে দিয়ে দেওয়ার পর এবার বিটারের কাঁটাটা দিয়ে আলতো হাতে মিশিয়ে নিতে হবে। এখন কিন্তু তাড়াহুড়া করা যাবে না, খুবই আস্তে আস্তে ফোল্ডিং মেথডে কাঁটাটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ময়দার মিশ্রণটাকে মিশিয়ে নিতে হবে। আমি কিন্তু এই মিশিয়ে নেওয়ার কাজটা খুবই আস্তে আস্তে করছি, আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখে বুঝতে পারছেন। কোনোভাবেই তাড়াহুড়া করে জোরে জোরে মিশানো যাবে না, তাহলে কিন্তু ফোমটা ডেবে যাবে। আর ফোমটা ডেবে গেলে কেকটা কিন্তু স্পঞ্জ হবে না। তো দেখতেই পাচ্ছেন প্রথম ধাপের শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়েছি। এবার বাকি যে শুকনো উপকরণগুলো আছে সেগুলো চেলে দিয়ে দিব। মিশ্রণটা চেলে নেওয়া হয়ে গেলে ঠিক একইভাবে বিটারের কাঁটাটা দিয়ে মিশিয়ে নিতে হবে। আর এই মিশিয়ে নেওয়ার কাজটা কিন্তু আমি খুবই আস্তে আস্তে করছি, শুধু ভিডিওটা একটু বড় হয়ে যাবে যার কারণে আমি ভিডিওটা একটু টেনে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন স্পঞ্জ কেকের ব্যাটারটা কিন্তু মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আর স্পঞ্জ কেকের ব্যাটার কিন্তু এরকম ফোমি এবং থকথকে একটা ব্যাটার হবে, পাতলা অথবা ঘন টাইপের ব্যাটার কিন্তু হবে না। তো সবশেষে স্প্যাচুলাটা দিয়ে আমি একটু নেড়ে দেখে নিচ্ছি নিচে ময়দা বা কোনো কিছু দলা পেকে আছে কিনা। তো দেখতেই পাচ্ছেন আমার মিশানোটা কিন্তু খুব ভালো করেই হয়েছে, কোনো কিছুই নেই। তো কেকের ব্যাটারটা কিন্তু আমার একদমই রেডি। এবার এটাকে আমি মোল্ডে ঢেলে দিব। আজকের কেকটাকে আমি 6 ইঞ্চি সাইজের এই মোল্ডে বেক করব, তার জন্য এখানে একটা বেকিং পেপার কেটে বিছিয়ে নিয়েছি। এরপর মোল্ডের নিচের অংশে সামান্য পরিমাণে তেল ব্রাশ করে নিব। মোল্ডের নিচের অংশে তেল ব্রাশ করা যাবে, সাইডের অংশে কিন্তু তেল ব্রাশ করা যাবে না, তাহলে কেকটা সাইড থেকে খুলে চুপসে যাবে। এবার কেকের ব্যাটারটাকে মোল্ডে ঢেলে দিব।
আর দেখতেই পাচ্ছেন আমার ব্যাটারটা ঠিক কতটা ফোমি এবং থকথকে একটা ব্যাটার। স্পঞ্জ কেক তৈরি করার জন্য এরকমই কিন্তু একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এবার মোলটা ধরে একটু ট্যাপ করে দিব, এতে করে ভিতরে যদি কোনো এয়ার বাবলস থাকে তাহলে বের হয়ে আসবে। আপনারা চাইলে একটা কাঠি দিয়ে কেকের ব্যাটারটাকে সমান করে দিতে পারেন, এতে করে কেকটা সমানভাবে বেক হবে। এবার আমি কেকটাকে ওভেনে বেক করে নিব। তার জন্য আমি ওভেনটাকে 170 ডিগ্রি তাপমাত্রায় 10 মিনিটের জন্য ফ্রি হিট করে নিয়েছি। এবার কেকের মোলটাকে নিচের তাকে রেখে 170 ডিগ্রি তাপমাত্রায় 25 থেকে 30 মিনিটের জন্য কেকটাকে বেক করে নিব। এই কেকটা হতে এর চেয়ে বেশি সময় কিন্তু আর লাগে না। কেকটাকে চাইলে আপনারা চুলায়ও বেক করতে পারেন, সেই ক্ষেত্রে হাঁড়িটাকেও 10 মিনিটের জন্য ফ্রি হিট করে নিয়ে মিডিয়াম টু লো আছে 25 থেকে 30 মিনিটের জন্য বেক করে নিবেন। কেকটাকে 30 মিনিটের মতো বেক করে নেওয়ার পর আমি ওভেন থেকে নামিয়ে একদম ঠান্ডা করে নিয়েছি। এবার একটা ব্রেড নাইফ দিয়ে আমি কেকটাকে সাইড থেকে ছাড়িয়ে নিব। কেকটাকে মোল্ডের চারপাশ থেকে ছাড়িয়ে নেওয়ার পর এবার কেকটাকে আনমোল্ড করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কেকটা মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে আর কতটা স্পঞ্জি হয়েছে। অনেক বেশি সফট আর অনেক বেশি স্পঞ্জি হয়েছে কেকটা। তো আজকের কেকটাকে আমি 2টা স্লাইস করে কেটে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন কেকের ভিতরটাও কতটা পারফেক্ট হয়েছে। আশা করি আমার রেসিপি ফলো করে আপনারাও এরকম পারফেক্টভাবে স্পঞ্জ কেক তৈরি করতে পারবেন বাসায়। তো আশা করছি আমার আজকের সবগুলো কেকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং বেশি বেশি শেয়ার করে দিবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।